লাগাজনক একটা খবর। গতকাল রাত্রে এক যৌনপল্লীতে এক মহিলা তাকে খুন করা হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী অবশ্যই জানা যায় মহিলাটি অন্তঃসত্ত্বা। যদিও লাশটি পোস্টমর্টমের জন্য পুলিশ পাঠিয়ে দিয়েছে, কিন্তু পুলিশের অনুমান যে আততায়ী, যে খুনি, সে রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। আর দ্বিতীয় খবরে আসছি আমরা মুখ্যমন্ত্রী ধর তারিখা সারাদিন ধরে তো পাগল করে দেবে। হ্যাঁ, কি হয়েছে? কে? আরে বলছি তো না, আসবেন না। আমি কোনো কিছুতে সাক্ষাৎকার দেবো না, একদম আসবেন না। না না না, একদম না। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, না না না, আসতে হবে না। না, একদম আসতে হবে না। দূর তেরি। এই নাও তোমার চা। এই বাবু, আমি স্নান করতে যাচ্ছি, আমার দেরি হবে, সাবধানে যাস কিন্তু। হাতের সামনে যদি কিছু পাওয়া যায়, যাবার সময় যত ঝামেলা। কতবার বলেছি যে অফিস যাওয়ার সময় জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখতে। হাতের সামনে যদি কিছু পাই, রোজ রোজ দেরি হয়ে যাচ্ছে। জানি না বাবা, আবার অফিসে কি হবে। গাড়িতে তেলটা ভর্তি আছে তো। এই গাড়ির চাবিটা কোথায় গেল? কে? ওমা, দেখো না কে এসেছে, কলিং বেল বাজাচ্ছে। আমি বাথরুমে, বেরোতে দেরি হবে। আর কি কেউ ঘরে নেই? তোমরা একটা কথা কিছুতেই বুঝতে পারো না, না যে আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি, সরকারি অফিসে নয়। রোজ রোজ দেরি করা যায় না প্রাইভেট কোম্পানিতে। আমার হয়েছে যত জ্বালা। ধুর। ওমা, মা, কি হয়েছে নাকি? আরে আমার মোবাইলটা গেল কোথায়? পাচ্ছি না তো। সেটাও কি আমাকে বলে দিতে হবে? তুই কি বাচ্চা নাকি রে? নিজের জিনিসটা নিজে গুছিয়ে রাখতে পারিস না? না, পারি না, বুঝলে? এই স্বভাবটা না তোমরাই খারাপ করে রেখেছো ছোটবেলা থেকে আমার। তাহলে তোর একটা বউ নিয়ে আয়, সেই তোর সব দেখে রাখবে। হরেবল সিচুয়েশন। একে অফিসে এত কাজের চাপ, তারপর বাড়িতে এত ঝামেলা, সামনে আবার প্রমোশন, আবার আবার টার্গেটই ফুলফিল হয়নি এখনো। ও, এই তো ফোনটা আমার। না, যাই, চাবিটা কোথায় রাখলাম? আরে এখানেই তো রাখলাম। ও, এই তো পেয়েছি। ওমা, বেরোলাম আমি। আর শোনো, আজ আমার আসতে দেরি হবে, তোমরা আবার না খেয়ে বসে থেকো না, ঠিক আছে? ও হ্যাঁ, ভালো কথা, বাবাকে কিন্তু ডাক্তারখানায় নিয়ে যেও। আর অপারেশনের ডেটটা কবে আছে সেটা আমাকে জানিও, ঠিক আছে? আমি এলাম। ও ও ভালো কথা, বলছি যে ওই আজকে কিছু লোক আসবে বাড়িতে। বাবাকে কিন্তু অবশ্যই বলে দেবে যেন কিছু উল্টোপাল্টা না বলে, ঠিক আছে? আমি আসছি। আর উল্টো পাল্টা করবে কেন? কারা আসবে? আরে আসবে, যখন আসবে তখন দেখে নেবে। আমি আসছি, আমার আর টাইম নেই কথা বলার। সাবধানে যাস। কোথায় যাচ্ছ কুন্তল দা? অফিস যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
কি গো শুনছো? আরে দেখো কে এলো। ধুত, কেউ নেই, যত সব। যত সব উটকো ঝামেলা। কতবার করে বলছি যে দেখো গিয়ে কে এসেছে, কোনো কথা কানেই যায় না। বারবার করে বলছি, দেখতে পাচ্ছে না। সারাদিন কোনো কাজ নেই, তবু একটা কথা বললে শুনতে পায় না। কখন থেকে বলছি দেখো কে এসছে, দেখো কে এসছে, দেখার নাম নেই। আমাকেই দেখতে হবে। কে আপনি? সেই কখন থেকে বেল বাজিয়ে যাচ্ছেন। কাকে চাই বলুন তো? আমাকে আপনি চিনতে পারছেন না? না তো। আপনি বরং এই পোশাকটা পরিবর্তন করে আসুন। আমি ততক্ষণ নয় ওই ভেতরটায় বসি। আসুন। এই শুনছো, দেখো কে এসছেন। নমস্কার। নমস্কার। কে আপনি? কোথা থেকে আসছেন? কাকে খুঁজছেন? হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি কি বারবার কলিং বেল বাজাচ্ছিলেন? না তো, আমি তো একবারই বাজিয়েছি। ও, তাহলে অন্য কেউ হতে পারে। আমি মানে এলাহাবাদ থেকে আসছি। শিপ্রা দেবী অর্থাৎ শিপ্রা সেনকে আমার ভীষণ প্রয়োজন। শিপ্রা সেন? কেন বলুন তো? যদি কিছু মনে না করেন, আপনি শিপ্রা দেবীর কে হন? কেউ হয় না। আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। আচ্ছা, তাহলে যে মহিলা দরজা খুলে দিলেন তিনি? তিনি আমার স্ত্রী, রানু, রানু সরকার। কিন্তু আমার তো মনে হচ্ছে যিনি দরজা খুলে দিলেন তিনি শিপ্রা সেন। মনে হওয়ার কারণটা কি জানতে পারি? আমি শিপ্রা সেনকে চিনতাম, মানে আজ থেকে 30 বছর আগে আমি তাকে শেষবারের মতো দেখেছি। আচ্ছা, 30 বছর, সে তো অনেক সময়, প্রায় 3 যুগ। 30 বছর আগে আমি যে মেয়েটিকে দেখেছিলাম তার সঙ্গে কিন্তু এই মহিলার বেশ মিল আছে। তবে হ্যাঁ, 30টা বছর আগে যাকে দেখেছি তার চেহারার কিছু পরিবর্তন হয়েছে ঠিকই, তবে হ্যাঁ, চোখ, মুখ, নাক একেবারে বদলায়নি। হতেই পারে, পৃথিবীতে একই রকম দেখতে দুটি মানুষ থাকতেই পারে। আপনি শিপ্রা সেনকে কেন খুঁজছেন? আচ্ছা, আপনার শিপ্রা সেন কি এলাহাবাদে থাকতেন? হ্যাঁ, সেখানেই তো তার জন্ম, আর তার পিতৃপুরুষের ভিটেও আছে এলাহাবাদে। আচ্ছা, কি কি কারণে আপনি শিপ্রা দেবীকে খুঁজছেন? আর আপনার শিপ্রা দেবী যে এই বাড়িতেই থাকেন, আপনি কি করে জানলেন? আর ঠিকানা পেলেন কিভাবে? ঠিকানাটা পাওয়া তো সহজ ছিল না, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনার পরিচয়টা জানতে পারি? আমি একজন অ্যাডভোকেট, এলাহাবাদেই থাকি আর সেখানেই প্র্যাকটিস করি। অ্যাডভোকেট? পুলিশ, উকিল যখন কোনো ঘটনার মধ্যে ঢুকে পড়ে তখন ব্যাপারটা কখনোই স্বাভাবিক থাকে না। আপনি কোনো অস্বাভাবিক ঘটনার তদন্তে নেমেছেন নাকি? আপনি ঠিক বলেছেন। সমাজে স্বাভাবিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন উল্টে পাল্টে যায়, তখন স্বাভাবিক কারণেই আমাদের মতো মানুষের অনুপ্রবেশ ঘটে। বুঝলাম, আপনার আগমনের মধ্যে গভীর রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। রহস্য তো এই বাড়িতে পা দিয়েই আমি বুঝতে পেরেছি। যাকে যাকে, কলকাতায় আমার অনেক কাজ পড়ে রয়েছে। যদি কিছু মনে না করেন, তাহলে যদি আপনার স্ত্রীকে একটু ডেকে দেন, তাহলে কিছু কথা বলতে চাই, তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে চাই। তখন যদি বুঝতে পারি
যে আমি যে শিপ্রা সেনকে খুঁজছি ইনি নন, তাহলে আমি চলে যাব। আমার সঙ্গে আবার আপনার কি দরকার আছে? রানু, এই ভদ্রলোক এলাহাবাদ থেকে এসছেন, কোনো এক শিপ্রা সেনকে খুঁজছেন। তার সঙ্গে নাকি তোমার চেহারার প্রচুর মিল। এলাহাবাদ? শিপ্রা সেন? শিপ্রা সেন কি আপনার খুব পরিচিত কেউ? অপরিচিত নয় সেটা জোর দিয়ে বলা যায়। আচ্ছা, আপনার বাবার নাম কি আনন্দমোহন সেন? হ্যাঁ, আমার বাবার নাম আনন্দমোহন সেন। ডাক্তার ছিলেন? হ্যাঁ। এলাহাবাদে একটি সরকারি হাসপাতালে তিনি সিভিল সার্জেন্টের চাকরি করতেন। হ্যাঁ, মায়ের মুখে তো সেই রকমই শুনেছি। আপনার এক দাদা, যিনি অবিবাহিত ছিলেন, মিলিটারিতে জয়েন করেছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, কার্গিলের যুদ্ধে শহীদ হয়েছিলেন। বাবা, আপনি দেখছি সব খবরই রাখেন। পেশাগত কারণেই আমাদের খবর রাখতে হয়। আসলে আমার উপরে এমন দায়িত্বভার দেওয়া হয়েছে যেটা ঠিকভাবে পালন করতে গেলে শিপ্রা সেনের সমস্ত ইনফরমেশন আমার দরকার। আচ্ছা, আপনি শিপ্রা সেনকে খুঁজে বেড়াচ্ছেন কেন বলুন তো? আচ্ছা, একটা কথা বলি। বলুন না, বলুন। না, বলছি যে আপনি তো বলেন যে শিপ্রা সেনকে আপনি চেনেন, কিন্তু শিপ্রা সেন কি আপনাকে চেনেন? চিনতে না পারার তো কোনো কারণ নেই। তবে হ্যাঁ, গত 30 বছরে আমার চেহারারও আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না, আর এর আগে কখনো দেখেছি বলেও মনে পড়ছে না। এটাই তো মুশকিল ম্যাডাম। কিন্তু শিপ্রা সেনকে আমার চাই চাই। ওই মহিলা কি কোনো অপরাধ করেছেন, বা সাংঘাতিক কোনো ক্রাইম করে আত্মগোপন করে আছেন? এসব জানাতে আমি এই মুহূর্তে আপনাকে বাধ্য নই। এই এক মিনিট। হ্যালো, ইয়া স্পিকিং। ও, ইনফরমেশন ইজ কারেক্ট। না, একটু প্রবলেম তো ছিলই। না না না, আমি কাজটা শেষ না করে এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আধা ঘন্টার মধ্যেই আমি ফিরে আসছি। ওকে ওকে, দ্যাটস অল, দ্যাটস অল। আজ আমাকে যেতে হবে। যদি কিছু মনে না করেন, আপনারা দয়া করে আমার সঙ্গে কোঅপারেট করবেন, তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে। আজ আজ তাছাড়া আপনাদের একটা বিশেষ দিন, এই বাড়িতে অনেকেই আসবেন মনে হচ্ছে। আমি আবার আসব। আজকের দিনটা আপনারা এনজয় করুন। নমস্কার নমস্কার, আজ তাহলে চলি। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ, আচ্ছা চলি তাহলে। যত সব ঝামেলা। আচ্ছা, ভদ্রলোক কি জন্য এসেছিলেন বলতে পারো? ওই একই প্রশ্ন তো আমারও। আচ্ছা, উনি তোমাকে চিনতে পারলেন, অথচ আমি কেন ওনাকে চিনতে পারলাম না? এটাই তো তোমার প্রশ্ন। উনি তো অনেক প্রশ্ন তুলে দিয়ে গেলেন। তোমার বাড়ির ঠিকানা, তোমার বাবার পেশা, তোমার দাদার চাকরি, কোনোটাই তো ভুল বললেন না। দেখো, কেউ যখন কারোর বাড়িতে কোনো মতলব নিয়ে ঢুকে পড়ে, তখন সে তাদের সমস্ত ইনফরমেশন নিয়েই আসবে। এটাই তো স্বাভাবিক। আমার মনে হয় ওই ভদ্রলোক ওনার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত এ বাড়িতে আসা যাওয়া করতেই থাকবেন। জানি, জল ঘোলা করতে আসবে, আগুন জ্বালাতে আসবে। এটা কেন বলছো? আগুন ধরানোর মতন ইন্ধন এ বাড়িতে আছে নাকি? হয়তো আছে,
পাপোশের তলায় কতটা ময়লা পড়েছে সেটা পাপোশ না সরানো অবধি বোঝা যায় না। বলতেই হবে, ভদ্রলোকের আসার হেতু যাই হোক না কেন, আমাদের সময় হয়েছে পাপোশ সরিয়ে ময়লা পরিষ্কার করার। হ্যাঁ, ছেলে সকালবেলা বলে গিয়েছিল তোমাকে নিয়ে ডাক্তারখানা যেতে। ছেলেকে বলার সুযোগ হয়নি আমার। আমি তোমাকে বলছি, আমি ডাক্তারখানা যাব না। এটা আবার কেমন কথা? তুমি চোখের অপারেশন করাবে না? তোমাকে আজকে দেখে ওরা ডেট দেবে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি তৈরি হয়ে আসছি। আমি কোনোভাবেই যাব না। কি হলো, তুমি এখনো রেডি হওনি? আমি তো আগেই বললাম যাব না, যাব না, যাব না। যা পারো করো, ভালো লাগে না আর। আমার হয়েছে যত জ্বালা, সারা জীবন শুধু সবার মন জুগিয়ে চললাম, কিন্তু কারোর মন কোনোদিন পেলাম না। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছি। হ্যাঁ, এখনই আসবেন? আচ্ছা, খুব জরুরি দরকার আমার সাথে? না, ওই একটু বেরোতাম আর কি। ঠিক আছে ঠিক আছে, আসুন আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসুন না। ঠিক আছে ঠিক আছে, রাখছি। ওকে। শুনছো? হ্যাঁ। বলছি সুনীল বাবু আসছেন। কোন সুনীল বাবু? আরে বাবা, স্টেট ব্যাংকের ম্যানেজার, গত বছর যিনি রিটায়ার করেছেন। আরে বাবা, যার ছেলেকে তুমি পড়াতে। তুমি যে বললে কাজ আছে, কোথায় বেরুবে? উনি বললেন যে কালকে রাত্রেই উনি আসবেন ভেবেছিলেন। ওনাকে এক ভদ্রলোক বারবার ফোন করে আমাদের ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চাইছেন। ব্যাস, হয়ে গেল। দুয়ে দুয়ে চার হয়ে গেল। তাহলে এবার কেস আরো জটিল হলো। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। ওই আমাদের পাড়ার যে কিশোর দাশগুপ্ত আছেন, উনি আমাকে কয়েকদিন আগে ফোন করেছিলেন। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি ইন্সপেক্টর কিশোর দাশগুপ্ত বলছি। হ্যাঁ কিশোর বাবু। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলছিলাম খুব জরুরি কথা আছে। জরুরি দরকার আমার সঙ্গে? আসলে আমি যাব করেও আপনার ওখানে যেতে পারিনি আর কি। ঠিক আছে ঠিক আছে, আসুন। তাহলে আমি এখন রাখি। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আর গতকাল সকালে যখন আমি তোমার জন্য ওষুধ আনতে গেছিলাম, তখন ওনার সাথে দেখা হলো। আরে বৌদি, কোথায় আছেন? এই যে একটু ওষুধের দোকানে যাচ্ছি। ও, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ বাইদি ভাই, একটা কথা মনে পড়ে গেল। আপনারা একটু সাবধানে থাকবেন। এক ভদ্রলোক আমার অফিসে গিয়েছিল আপনাদের সম্বন্ধে কিছু জানতে, আর সুনীলবাবুর সঙ্গেও নাকি দেখা করেছে। কেন বলুন তো? সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে আপনারা একটু সাবধানে থাকবেন। হ্যাঁ ঠিক আছে, আসছি, দেখা হবে। ঠিক আছে। দেখো সুনীল বাবু আবার কি বলেন। এখন আবার কি এলো? দেখো আবার কে এলেন। এই শুনছো? হ্যাঁ। সুনীল বাবু এসেছেন। ভানুবাবু, ম্যাডাম, হ্যাঁ বলুন। আপনাদের কিন্তু এত বড় খবরটা চেপে রাখা উচিত হয়নি। আর চাপেন কি করে? হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুকের জামানায়
সব কিছু ফাঁস হয়ে যায়। কি ফাঁস হয়ে যাবে বলুন তো সুনীলবাবু? যেটা আপনারা নিজেদের মুখে আমাকে বলেননি, পাড়া প্রতিবেশীরা আপনাদের মুখ থেকে জানতে পারেনি। বিশ্বাস করুন আমি কিছুই জানি না। জানেন না বলছে? আপনারা জানেন না যে ভানুবাবু ওনার করাঘাত উপন্যাসের জন্য এবারে সাহিত্য একাডেমি পুরস্কার পেতে চলেছে? একাডেমি পুরস্কার? হ্যাঁ, একাডেমি পুরস্কার, একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। সারপ্রাইজ 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 দিলাম। সেই জন্যই বোধহয় কাল রাতে আমার এক আত্মীয় আমাকে ফোন করে বলেছিল, হ্যাঁ। এই ঘটনাটাই বলেছিল। আচ্ছা, কিন্তু আমি তখন বিশ্বাস করিনি, জানেন তো, কারণ একটু আগে আপনি বললেন না সোশ্যাল মিডিয়া, আর এখন ওখানে তো সব ফেক নিউজ, তা তো আপনি জানেন। এটা কিন্তু ফেক নিউজ নয়, একেবারে ঘোড়ার মুখের খবর। আজকে নিউজ পেপারে সব বড় বড় করে হেডিং। আমি তো ভেবেছিলাম যে ওই যে মিডিয়ার সাংবাদিকরা সব ভানুকে সব জানিয়েই দিয়েছে, হয়তো ইন্টারভিউ নিতে চলে এসেছে। ব্যাপারটা কি বলো তো? তোমাকেও কি কেউ ফোন করেনি? এত বড় একটা ব্যাপার তুমি কি সত্যিই কিছু জানো না? সকাল থেকে এতবার ডোরবেল বাজলো, তোমার ফোনে রিং হলো, সবই কি এই কারণেই? অনেকে ফোন করেছিল আর আসতেও চেয়েছিল, আমিই তাদের আসতে বারণ করেছি। আমাকেও খবরটা দিলে না কেন বলো তো? পুরস্কার নিয়ে এই বয়সে মাতামাতি করা কোনো রুচি আমার নেই। আপনি মাতাবাদি না করলে কি হবে? আমরা ছাড়বো নাকি আপনাকে? হ্যাঁ শুনুন, পাড়া প্রতিবেশীরা সবাই পরামর্শ করে তবেই আমি এখানে এসেছি। হ্যাঁ, কয়েকদিন পর আপনাকে নিয়ে। শুনুন, আপনারা যা খুশি করুন, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আমি ওখানে যাব না। এ কি তা বলে হয় নাকি? যাকে নিয়ে এত বড় একটা ঘটনা, সে না থাকলে অনুষ্ঠানে কোনো মানেই হয় না। এই দেখো ম্যাডাম, আসুন। হ্যাঁ ধরুন, আমি গতকাল রাত্রে ভেবেছিলাম আসবো, নিজের মুখে সুখবরটা দাদাকে জানাবো, একেবারে ধন্য হয়ে যাব। কিন্তু জরুরি কাজ পড়ে গেল, তা আসতে পারলাম না, তাই আজকে নিয়ে এলাম। আমারও আজকে সকাল থেকে এইসব ঝামেলার মাঝখানে আর চা খাওয়াই হয়নি। আপনি বসুন, আমি একটু চা করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলছি, আপনি কিন্তু ফোনে আমাকে বলেছিলেন যে আরো একটা কি দরকার আছে। না না, ওটা কোনো ব্রেকিং নিউজ নয়, ব্রেকিং নিউজ নয়। ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ, জানেন ম্যাডাম, আমার মনে হচ্ছে না যারা আমাকে ফোন করতো না, তারা সবাই মনে হয় আপনাদের সম্পর্কে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য আমাকে ফোন করতো। হয়তো ভানুবাবুকে নিয়ে কোনো স্টোরি করতে চায়। আপনাকে ফোন করছে কেন? তারা তো আমাকে ডাইরেক্ট ফোন করতে পারে। হ্যাঁ, আপনাকে ফোন করেছিল, আপনি তো রিসিভ করেননি। আপনি আমার কাছের লোক বলে মশাই আমার সম্বন্ধে অতিরিক্ত কিছু বলবেন না, আর আমি এসব পছন্দও করি না। আপনি না চাইলেই তো আটকাতে পারবেন না। এই যে দেখুন 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 দেখুন, এই পেপারে আপনার সম্বন্ধে কি লেখা বেরিয়েছে পড়ুন। আমার পারমিশন না নিয়ে আমার সম্বন্ধে উল্টোপাল্টা লিখলেই হলো। উল্টোপাল্টা বলছেন কেন? আমি কখনো নিজের সম্বন্ধে আমি কাউকে কিচ্ছু বলিনি। তাছাড়া আমি বুঝতে পারছি না আমি পুরস্কারটা পেলাম কি করে, আর বইটাই বা ওদের পাঠালো কে? হয়তো আপনার প্রকাশক পাঠিয়েছে। আমাকে না জানিয়ে, সে তো অন্যায়। আপনার প্রকাশক হয়তো ভেবেছিল যে আপনাকে জানালে আপনি আপত্তি করবেন। আচ্ছা দাদা, বলছি এত বড় একটা পুরস্কার, তাতে আপনার আনন্দ হচ্ছে না? আপনার মনে কোনো স্পর্শ করছে না? করছে না। এসব পুরস্কারের কোনো মূল্য নেই। এই নিন সুনীল বাবু। হ্যাঁ, এখন তো আমার মনে হচ্ছে যে আমার ছেলে বোধহয় সবটা জানতো, আর ওই জন্যই সকালবেলা আমাকে বেরোনোর সময় বলে গেল যে আজকে কেউ আসতে পারে, আর বাবা যেন কিছু উল্টোপাল্টা না করে সেটাও বলে গেল। এক মিনিট। হ্যাঁ হ্যালো, বলছি না না, ওই ভানুবাবুকে না জিজ্ঞেস করে তাকে বিরক্ত করা কিন্তু ঠিক হবে না। দেখুন, তাছাড়া উনি চোখের অসুখে বেশ কয়েক মাস ধরে ভুগছেন। না, এটা করা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি আমি পারবো না করতে। ঠিক আছে, রাখছি।
দেখলেন তো, আপনাকে ফোন করে পাচ্ছে না, তাই আমাকে ফোন করে আপনার বাড়িতে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। এটা অসভ্যতা। আপনি ওদের বলে দিন যে আপনি শুনলেন আমি কি বললাম? এভাবে ওদেরকে আটকানো যাবে না। কেনই বা আটকাবে বলো তো? ওনারা এসে হয়তো তোমার কিছু ছবি তুলবে আর তোমাকে কিছু প্রশ্ন করবে, ব্যাস। যাক ওসব কথা, এবার আমায় যেতে হবে। তবে হ্যাঁ ভানুবাবু, এই যাবার আগে একটা কৌতূহল মিটিয়ে দিতে চাই। আপনার ওই করাঘাত উপন্যাসটা কিন্তু আমি অনেক আগেই পড়ে ফেলেছি। বাহ, তাহলে তো বলতে হয় আপনি বেশ বিরল পাঠক, কারণ ওর লেখা খুব একটা বিক্রি হয় না, আর পাঠকের সংখ্যাও নিতান্তই কম বলতে পারেন। সত্যি কথা বলতে আমি নিজেই ওর লেখা পড়ি না, কারণ আমাকে টানে না, জানেন। আজকাল তো বই পড়ার অভ্যাসটাই চলে গেছে, তাই শিল্প সাহিত্য সব লাটে উঠেছে। আচ্ছা দাদা, এই যে আপনার এই করাঘাত উপন্যাস, ওটা কি আপনার কি আত্মজীবনীমূলক, না ওই গল্পে যেসব চরিত্রগুলো ওগুলো কি বাস্তবের মাটি থেকে উঠে এসেছে? বিশেষ করে আপনার এই উপন্যাসের নায়িকা আপনার কি খুব পরিচিত, ওই যে শিপ্রা সেন? আপনার উপন্যাস নিয়ে সমালোচকরা পত্রপত্রিকায় যেসব আলোচনা করছে, তারা কিন্তু একটা জায়গায় সবাই একমত। আপনার উপন্যাসের ওই শিপ্রা সেন চরিত্রটা একেবারে অভিনব। ঠিক আছে, আপনাদের উত্তরের অপেক্ষা আমি আর থাকছি না, আমি যাই, আমার অনেক কাজ আছে। তবে আমি কিন্তু, এবং আমি শুধু নয়, পাড়া প্রতিবেশী সবাই মিলে আপনাকে অনুষ্ঠানে নিয়ে যাবই যাব। হ্যাঁ, বলে গেলাম। হ্যাঁ, আসছি তাহলে। হ্যাঁ, আসছি ম্যাডাম। তবে হ্যাঁ ভানুবাবু, আপনাকে কিন্তু অনুষ্ঠানে যেতেই হবে, দরকার পড়লে আপনাকে একেবারে ঘাড়ে করে নিয়ে যাবো, এই বলে দিয়ে গেলাম। হ্যাঁ এই শুনছো, বিমল বাবু এসেছেন। মা, বল। বলছি বাবাকে নিয়ে বেরিয়েছো? না। সে কি গো, আজকে আর বাবাকে নিয়ে বেরোতে হবে না। আমি ডাক্তারবাবুকে ফোন করছি, কাল পরশু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর হ্যাঁ, আমার মিটিংটা ক্যান্সেল হয়েছে, বুঝলে? আমি তাড়াতাড়ি বাড়ি ফিরছি। ঠিক আছে। আচ্ছা মা, তোমার শরীরটা কি খারাপ? গলাটা এরকম শোনাচ্ছে কেন? না না, এই ফোনটা রাখ, বেল বাজছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরছি, তুমি সাবধানে থাকো। আসুন কনগ্রাচুলেশন। দাদা কোথায়? ভেতরে। এই বুকেটা দাদাকে দিতে চাই। এ একজন নবীন সাংবাদিক, আমার কাছে এসে অনেক অনুরোধ করেছিল, তাই ওকে আমি নিয়ে এসেছি। খবরটা প্রচার হওয়ার পর থেকে অসংখ্য মিডিয়া থেকে দাদাকে অনেকবার ফোন করা হয়েছে, দাদা ফোন ধরেননি, আর কিছু ফোন রিফিউজ করেছেন। এর নাম চয়ন দত্ত। আমাকে ক্ষমা করবেন বৌদি। কথাটা আমাকে না, আপনার দাদাকে বলুন। ও আমাকে প্রমিস করেছে যে দাদাকে খুব বেশি বিরক্ত করবে না, সামান্য কয়েকটা প্রশ্ন করবে। যান ভেতরে যান, দাদা বসে আছেন। দাদা, এছাড়া আর কোনো উপায় ছিল না। আজকের দিনের মতো আপনাকে আমাকে ক্ষমা করে দিতে হবে। আপনাকে আমি বলে বোঝাতে পারবো না যে আপনার খবরটা পাওয়ার পর পাড়ার প্রতিবেশীরা কত এক্সাইটেড হয়ে আছে। তারা আপনার সঙ্গে দেখা করতে চাইছে, আর তারা একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছে।
আপনাকে কিন্তু যেতে হবে। আমার তো আবার পুলিশের ডিউটি, আপনি জানেন, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আচ্ছা, আমি এই চয়নকে রেখে যাচ্ছি। ও একজন নবীন সাংবাদিক। ও যা প্রশ্ন করবে আপনি আপনার মতো করেই উত্তর দেবেন। দয়া করে আপনি ইগনোর করবেন না। কোনো ব্যক্তিগত প্রশ্ন করবে না। দাদা, চয়ন কিন্তু সাহিত্য চর্চা করে, গল্প টল্প লেখে। আমার মনে হয় ও আপনাকে সাহিত্য বিষয়ক প্রশ্ন করবে। ওসব প্রশ্ন পর্বের আগে একটু মিষ্টি খেতে হবে। সার্টেনলি। মিষ্টিটা দেখে মনে হচ্ছে খুব উঁচু জাতের, এটা ইগনোর করা যাবে না। দাদা, আমি তাহলে আসছি। বৌদি, আসছি। আপনি একটা নেবেন না? না না, আমার আসলে ডাক্তারের বারণ আছে। তবে আজকে খুশির দিনে একটা আমি খেতেই পারি। ঠিক আছে, আপনারা তাহলে কথা বলুন, আমি আসছি। খেয়ে নাও। একজন লেখকের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত লেখক যখন জানতে পারে তার লেখা বই 1 মাসের মধ্যে তার ফার্স্ট এডিশনটা শেষ হয়ে গেছে। মানিক বন্দ্যোপাধ্যায়, কমল মজুমদারদের মতো বিরল লেখকদেরও। এই কারণে কি আপনি করাঘাতের মতো উপন্যাস লিখেছেন? তোমার কি মনে হয় এই উপন্যাসটা খুব তরল? পাঠকদের কথা ভেবে লেখা হয়েছে? শিপ্রা সেন চরিত্রটা কিন্তু পাঠকরা খুব ভালোভাবেই গ্রহণ করে নিয়েছে। তাই নাকি? পড়বার সময় মনে হয় চরিত্রটা ঠিক বাস্তব থেকেই উঠে এসেছে। সত্যি কি তার জন্ম এলাহাবাদে? বাবা ডাক্তার ছিলেন আর দাদা কার্গিল যুদ্ধে মারা যান। শিপ্রা সেন এখন কোথায় থাকেন? বেঁচে আছেন নিশ্চয়ই। গল্প উপন্যাসে নায়ক নায়িকাদের বয়স চট করে বাড়ে না। তবে শিপ্রা সেনের বয়স বাস্তবে এখন অবশ্যই বেড়েছে। এটাই তো বাস্তব। আর আপনার নায়ক তো নিষিদ্ধ পল্লীর গল্প লিখতেন, তাহলে তার দারিদ্রতা ঘুষল না কেন? তাছাড়া আরেকটা প্রশ্ন উঠে আসে। উচ্চ বংশের বিদুষী কন্যা শিপ্রা সেন কীভাবে তার স্বামীর এসব আচরণ মেনে নিল? আপনি লিখেছেন শিপ্রা সেন কানু চৌধুরীর মধ্যে একজন উঁচু মাপের কবি ও সাহিত্যিককে খুঁজে পেয়েছিলেন। মূলত সেই কারণেই তার সাথে সংসার করতে বেরিয়েছিলেন। গল্পের শেষের দিকে দেখা যাচ্ছে কানু চৌধুরী নিষিদ্ধ পল্লীর জনৈক পতিতার প্রেমে পড়ে এক ধরনের জটিলতার মধ্যে তলিয়ে পড়ছিলেন। আর ঠিক সেই সময় সেই পতিতা নারী খুন হয়। পুলিশ অনেকদিন ধরে ইনভেস্টিগেশন চালিয়ে যায়, কিন্তু খুনিকে ধরতে পারেনি। আর পাঠকের প্রশ্ন, খুনটা করল কে? কানু চৌধুরী নিজে খুন করেনি তো? ম্যাডাম, 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 স্যার একটা ডাক্তারকে কল করুন। স্যার, আপনার ফ্যামিলি ফিজিশিয়ান আছে না? স্যার, আপনি যদি পরামর্শ দেন, আমি একটা ডাক্তারকে কল করি। স্যার, হ্যাঁ করো।
হ্যাঁ ডাক্তারবাবু, কেমন দেখলেন? সেরকম ভয়ের কিছু নেই, তবে নার্ভাস ব্রেকডাউন হলে এরকম একটু হয়ে থাকে আর কি। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনো রকম অশান্তিপূর্ণ পরিবেশ থেকে সবসময় ওনাকে দূরে রাখবেন। রেস্ট নিক, খাওয়া দাওয়া করুক, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি বলছেন? এখনো পর্যন্ত রুগীর জ্ঞান ফেললো না, সেরকম হলে হসপিটালের ব্যবস্থা করুন। হসপিটাল, আমি বরঞ্চ একটা কাজ করি, আমি একটা নার্স পাঠিয়ে দিই। এই সময় ওনাকে টানা হেঁচড়া করাটা ঠিক হবে বলে আমার মনে হয় না। আর তেমন কিছু হলে আমাকে কল করবেন, ঠিক আছে? ডাক্তারবাবু, হ্যাঁ, মা কেমন আছে এখন? নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট ডিয়ার, এভরিথিং ইজ ফাইন। মা এখন শুয়ে? আর বলবে না, রাস্তায় এত জ্যাম, মাছি গলার উপায় নেই। ঠিক আছে, ঠিক আছে। আমি একবার মাকে দেখে আসি। হ্যাঁ, শিওর শিওর। মা, ও মা, মা, কি হয়েছে তোমার? ও মা, এখন কেমন লাগছে? ডাক্তারবাবু বললো তো সব কিছু নর্মাল, ঠিক হয়ে যাবে তুমি। এখন কেমন লাগছে? ও মা, মা, ও মা, মা, কি কষ্ট হচ্ছে? ও মা, মা, ঠিক হয়ে যাবে, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে তো, তুমি একটু রেস্ট নাও। দাদা, তুমি একটু শো, আমি একটু বাবার সাথে কথা বলে আসছি। তুমি শো, তুমি শো, চুপ করে শো। বাবা, হ্যাঁ বলো। আজকে কেউ এসেছিল? অ্যাডভোকেট? তোমার বয়সের মতনই হবে, কাছাকাছি হবে। হ্যাঁ এসেছিল। আমার অফিসেও এসেছিল। ইয়েস, আসুন। আচ্ছা, উনি যে কথাগুলো জানতে চাইলেন তার অর্থ কি? আমি তো বলতে পারবো না। বাবা, প্লিজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। দেখো, আমি জানি তুমি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছো, কিন্তু এই উদ্দীপনা কিন্তু বেশি দিন থাকবে না বাবা। এবার মনে হচ্ছে আরও নতুন নতুন ঘটনার উদ্ভব ঘটবে, সেটা কিন্তু সহজে আমাদের পিছু ছাড়বে না বাবা। আমি বুঝতে পারছি না কি এমন ঘটনা ঘটলো যাতে তুমি আমাকে এত বিরক্ত করছো। তাহলে তোমাকে আসল কথাটা বলি বাবা। দেখো, অ্যাডভোকেট বাবু আমার অফিসে গেছিলেন, আর উনি আমাকে স্পষ্ট জানিয়েছেন শিপ্রা দেবী সম্পর্কে। সমস্ত তথ্য আমাকে দিয়ে গেছে শিপ্রা দেবী সম্পর্কে। কি জানিয়ে গেছেন শুনি? শিপ্রা সেনের বাবা মারা যাওয়ার আগে একটা মোটা অঙ্কের টাকা এবং কিছু বিষয় সম্পত্তি রেখে গেছেন, এবং অ্যাডভোকেট মহাশয়কে পাওয়ার অফ অ্যাটর্নি করে গেছেন, এবং তার কথা অনুযায়ী শিপ্রা সেনকে খুঁজে বার করে সেই সম্পত্তি আইনগতভাবে তাকে তুলে দিতে হবে। বেশ তো, অ্যাডভোকেট মহাশয় তাহলে শিপ্রা সেনকে খুঁজে বার করুক। লাস্ট 10-12 বছর ধরে অ্যাডভোকেট বাবু প্রচুর খোঁজাখুঁজি করেছেন। শেষে লালবাজার সূত্র ধরে তিনি এই বাড়িতে আসেন। বুঝলাম, হয়তো তিনি কোনোভাবে আমার করাঘাত উপন্যাসটা পড়ে ফেলেছেন। কিন্তু বাবা, এই উপন্যাসের সাথে এই ঘটনার কি সম্পর্ক? হ্যাঁ, আমি উপন্যাসটা পড়িনি, কারণ ওইসব গল্প উপন্যাস পড়তে আমি আকর্ষণ বোধ করি না। আমার একটাই কথা, শিপ্রা সেনটা কে বাবা? আর আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই শিপ্রা সেনকে কি তুমি চিনতে? আর যদিও বা চিনতে, তুমি কতটা চিনতে? উনি কি বেঁচে আছেন? আর যদিও বা বেঁচে থাকেন, তুমি আছেনটা কোথায়? বাবা, অ্যাডভোকেট বাবুর কথা অনুযায়ী শিপ্রা সেনই হচ্ছেন আমার মা। কথাটা কি সত্য? প্রমাণ আছে নাকি? মা যদি শিপ্রা সেন হয়েই থাকে, মা যদি সম্পত্তিটা পায়, তাহলে আলটিমেটলি আমাদের লাভ বাবা। এসবের মধ্যে আমাকে একদম জড়াবে না।
তোমাকে না জড়ালেও চলবে বাবা, কিন্তু মা নিজের মুখে স্বীকার করুক যে মা নিজে শিপ্রা সেন। আচ্ছা, তোর মাকে এসব কথা না বলে আমায় বলছিস কেন? দেখো বাবা, অ্যাডভোকেট বাবুর ধারণা আসল ঘটনাটা তুমি সবার সামনে আনতে চাও না। আচ্ছা বাবা, এতে তোমার লাভটা কি হচ্ছে? কি চাও তুমি? আর সত্যি কি এর মধ্যে কোনো রহস্য আছে? না বাবা, এই আসল রহস্যটা কি আমাকে জানতেই হবে। সব কিছু জানার পর তুই কি করবি? টাকা তো হাতছাড়া হয়ে যাবে। তাহলে তুমি স্বীকার করে নাও যে আমার মাই আসল শিপ্রা সেন, বাবা আনন্দমোহন সেন, জন্ম এলাহাবাদে, আর আমার দাদামশাই ছিলেন একজন সিভিল সার্জন, আর আমার মামা কার্গিল যুদ্ধে নিহত হয়েছিলেন। তাতে হলোটা কি? কোনো প্রমাণ হয় কি এতে? তোমার অ্যাডভোকেট বাবু ওসব কিছু মানবেও না, আর টাকাও পাওয়া যাবে না। ও তার মানে তুমি বলতে চাইছো মায়ের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডে নাম নেই? সেটা নাও থাকতে পারে, কিন্তু মায়ের বিবাহের আগের স্কুল কলেজ ছিল, সেখানে তো সেই প্রশ্নের নামটা থাকতেই পারে। তাছাড়া বাবা, আমি শুনেছি অ্যাডভোকেট বাবুর কথা অনুযায়ী আমার মায়ের বার্থ সার্টিফিকেট অনুযায়ী আমার মাই শিপ্রা সেন। দেখো বাবা, তোমাকে জানানো হয়নি যে লকডাউনের আগে দীঘাতে আমি একটা হোটেল কিনেছি, তার একটা ইএমআই আছে। এই অবস্থায় যদি মায়ের সম্পত্তিটা যদি আমরা পাই তাহলে একটু সুবিধা হবে বাবা। দরজাটা খোলা ছিল বলে আর কলিং বেল বাজালাম না। আর তা ভাই কুন্তল, এলাহাবাদে শিপ্রা সেনের বাবা তার বিপুল সম্পত্তি অর্থ ব্যাংকে রেখে গেছেন, যা শিপ্রা সেনের হাতে তুলে দেবার জন্যে অ্যাডভোকেট বাবু দীর্ঘ 10-12 বছর ধরে শিপ্রা সেনের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। সেটা কি এত সহজেই তোমাদের হাতে তুলে দেয়া যাবে? কেন যাবে না? শিপ্রা সেনের যদি আসল পরিচয় জানা যায় তাহলে কেন যাবে না? ওইখানেই তো গণ্ডগোল। অ্যাডভোকেট বাবু শিপ্রা সেনকে, মানে তোমার মাকে চিনতে পেরেছেন শিপ্রা সেন বলে, কিন্তু তোমার মা বাবা তারা কেন অস্বীকার করলেন? আসলে তখন তোমার মা বাবা বুঝতে পারেননি যে অ্যাডভোকেট বাবু কী কারণে 10-12 বছর ধরে শিপ্রা সেনের পিছনে ঘুরছেন। তুমি যখন জানতে পারলে তখন পরিস্থিতি ঘুরে গেল। তাহলে আইনের রক্ষক হিসাবে আমাকেও তো প্রমাণ করতে হবে যে শিপ্রা সেন আদৌ বেঁচে আছে না খুন হয়েছে। খুন? এসব আপনি কি বলছেন? প্রমাণ করতে পারবেন তো? করাঘাত উপন্যাসে আপনি তো নিজেই লিখেছেন যে শিপ্রা সেন অন্তর্ধান রহস্য আসলে রহস্য নয়, ওটা একটা খুন। উপন্যাসের গল্প আর বাস্তবে কি এক হতে পারে? বৌদির ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হয়ে যাবে যে উনি এলাহাবাদের বিখ্যাত সিভিল সার্জন আনন্দমোহন সেনের মেয়ে কিনা। তাহলে আসল সত্যিটা কি? এবার কিন্তু ভানুবাবু আপনাকে নিজেকেই প্রমাণ করতে হবে। অনেক সময় যমজ সন্তান হয়, কিন্তু তারপরে কোনো এক সন্তানকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কি তাই ঘটেছিল? আপনি ভুল করছেন কিশোরবাবু। কখনো কখনো নাটক, থিয়েটার, গল্পের সঙ্গে কিছু কিছু এরকম মিল থাকতেই পারে, কিন্তু বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। আমি তো 10 বছর ধরে অপেক্ষা করে বসে আছি, ধৈর্য আর থাকছে না। এদিকে মাথার ওপর পাহাড় প্রমাণ দায়িত্ব। আনন্দবাবুর মৃত্যুর আগে যে দায়িত্বভার আমায় পালন করতে দিয়েছিলেন সেটা তো আমায় পালন করতেই হবে। আচ্ছা, দীর্ঘ এত বছর পরে আপনার হঠাৎ কেন মনে হলো যে এই বাড়িতেই শিপ্রা সেন আছেন? দেখুন, কাজের চাপে কোনোদিন গল্প, উপন্যাস এসব পড়া হয়ে ওঠেনি। সেদিন আমার মেয়ে ওই ভানুবাবুর লেখা বইটা আমায় পড়তে দিল। ও বলে যে এবার হয়তো তুমি তোমার শিপ্রা সেনকে খুঁজে পাবেই। হ্যাঁ, সত্যি সত্যি বইটা পড়ার পরে আমার মনে হলো যে এইবার হয়তো আনন্দমোহন বাবুর দেওয়া দায়িত্বভার আমি অবশ্যই পালন করতে পারব। তখনই ওই বইটার প্রকাশক মহাশয়কে আমি ফোন করলাম।
ভানুবাবুর ফোন নাম্বার, ঠিকানা এগুলো সব পেলাম। আর প্রায় একই সময়ের মধ্যে আপনার সঙ্গেও আমার যোগাযোগ হলো। সঠিক মানুষকে পেয়ে তার হাতে তার সম্পত্তি তুলে দেওয়া সহজ কথা নয়। সেই জন্যই বোধহয় লালবাজারে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাই না? হ্যাঁ, 10 বছর ধরে আমি অপেক্ষা করছি। আমারও তো বয়স হয়েছে, আর কত দিন অপেক্ষা করব বলুন তো। আমার বাবার বন্ধু ছিলেন আনন্দমোহন সেন, তার কাছ থেকে আমি অনেক রকম সাহায্য পেয়েছি, কিন্তু সেই মানুষটার শেষ ইচ্ছে তার সম্পত্তি তার মেয়ের হাতে তুলে দেওয়ার জন্য আমিও বদ্ধপরিকর। আচ্ছা, আনন্দমোহন বাবুর ছেলে কি বিবাহিত ছিলেন না? না, তাহলে তো সম্পত্তিটা দুভাগে ভাগ হয়ে যেত। ভানুবাবু, এবার বলুন তো, আনন্দমোহন বাবুর শেষ ইচ্ছে কি করে পূরণ হবে? আর আপনি কি প্রমাণ করতে পারবেন আপনার স্ত্রী প্রকৃত অর্থে শিপ্রা সেন? আচ্ছা, আমার মায়ের আই কার্ড কি কিছুই প্রমাণ করে না? না, করে না। আরও কিছু কাগজপত্র দরকার, আরও কিছু তথ্য দরকার, আর হ্যাঁ, ভানুবাবুর হলফনামা দরকার। হলফনামা? সেটা সেটা বাবাকে কেন দিতে হবে? সেটা তোমার বাবাকে জিজ্ঞাসা করো। উনি যদি নিজ মুখে না বলেন তাহলে রহস্যের জটিলতা থেকেই যাবে। আপনি কি ভানুবাবু, আপনি হঠাৎ চমকে উঠলেন কেন? তাহলে আপনি চোখে দেখতে পান? আপনার চোখে তাহলে ছানিটানি কিছুই পড়েনি। আপনি আপনি কে? আর আর এই বাড়িতে কি ব্যাপার? তোমার সব প্রশ্নের উত্তর আর কিছুক্ষণের মধ্যেই তুমি পেয়ে যাবে। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, এই ভদ্রমহিলা কে? এবার তাহলে গল্পের শেষ পৃষ্ঠায় আসি। আমি এলাহাবাদের লোক, একজন অ্যাডভোকেট। আনন্দমোহন বাবু কিন্তু আমার ক্লায়েন্ট ছিলেন না, তার সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠতাও ছিল না। এই প্ল্যানটা ছিল আমার। আসলে আনন্দমোহন বাবু নতুন করে কোনো বিল করে রেখেই যাননি, কারণ তার সমস্ত সম্পত্তি এই লোকটা, এই ভানুবাবু অনেক আগে থেকেই আত্মসাৎ করে রেখেছে। আনন্দমোহন সেনের এমন কোনো মেয়ে ছিল না যার নাম শিপ্রা সেন। আমরা এই নামটা সংগ্রহ করেছি আপনার উপন্যাসের থেকে। এটা তো রীতিমতো নাটক দেখছি। অবশ্যই নাটক, তবে কথায় আছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। বাস্তবের ঘটনাগুলো অনেক সময় সাহিত্যিকদের রচিত ফিকশনের থেকে রহস্য ঘন হয়ে ওঠে। 10 ইয়ার্স, 10 বছরেরও বেশি সময় ধরে আমি অপেক্ষা করে আছি আজকের এই দিনটার জন্য। অপেক্ষা? কিসের অপেক্ষা? আর কি এমন হয়েছে যে? আমার বাবাকে ঠকিয়ে যে তাকে সর্বশান্ত করে দিয়েছিল, আমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, সেই লোকটাকে তার নিজের জালে জড়িয়ে ফেলার অপেক্ষা। সবটা মিথ্যে, আপনি প্রমাণ করতে পারবেন? প্রমাণ তো আপনি নিজেই করে ফেলেছেন। আজ থেকে 30 বছর আগে বেশ্যাপল্লীতে আপনি যাকে ভালোবাসতেন তাকে মার্ডার করে আপনি এলাহাবাদে পালিয়ে যান। এলাহাবাদে গিয়ে আপনার একটা কার অ্যাক্সিডেন্ট হয়, তখন আপনাকে এলাহাবাদ হাসপাতালে অ্যাডমিট করা হয়। সেখানেই আনন্দমোহন বাবুর সঙ্গে আপনার পরিচয়, এবং আনন্দমোহন বাবু জানতে পারেন যে আপনি একজন ভালো শিল্পী, আঁকেন ভালো, লেখেন ভালো। তাই আনন্দমোহন বাবু ঠিক করেন যে উনি আপনাকে নিজের বাড়িতে নিয়ে যাবেন, এবং বাড়িতে নিয়েও যান। সেখানে গিয়ে আপনি রানু দেবীর সঙ্গে প্রেম করতে শুরু করেন। পরবর্তীকালে আনন্দমোহন বাবু আপনাকে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। কিন্তু আপনি কি করলেন? আপনি তার জমি, জায়গা, সম্পত্তি বেশ কিছু অংশ আপনি তার কাছ থেকে হরণ করে নিলেন। আমার মাধ্যমে রানু সব জানতে পারে। আপনার পরিচয়টা কিন্তু পরিষ্কার হলো না ম্যাডাম। আমার বাবার যে যমজ মেয়ে ছিল সেটা অনেকেই জানতো না, কারণ জন্মের পর আমাকে নিয়ে আমার এক কাকা চলে গিয়েছিলেন, আমাকে দত্তক নিয়েছিলেন। আমি ইংল্যান্ডে থাকতাম, আর আমার বাবার অসুস্থতার খবর পেয়ে আমি এলাম, আর তখনই সব জানতে পারি।
সেই সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব। অনেক অনেক কাঠ খড় পোড়ানোর পর আমি রানুর ঠিকানা আর ফোন নাম্বার জোগাড় করি। তারপর থেকে আমি সুযোগ খোঁজার চেষ্টা করেছি। অ্যাডভোকেট বাবুর সাথে পরিচয় হয়। এবার বলুন ভানুবাবু, এসব কথা কি আপনি অস্বীকার করতে পারবেন? পারি। আর আপনার স্ত্রী রানু স্টেটমেন্ট, সেটা কি অস্বীকার করতে পারেন? আদালতে গ্রাহ্য হবে না। আর আনন্দমোহন বাবু স্টেটমেন্ট, সেটাও আপনি অস্বীকার করবেন? হ্যাঁ, করব। তাহলে এলাহাবাদ থেকে পালিয়ে আসার সময় আনন্দমোহন বাবু আপনার নামে একটা এফআইআর করেছিলেন, সেটা অস্বীকার করবেন? একাডেমি পুরস্কার কমিটির একজন বিশেষ সদস্য পদত্যাগ করার সময় স্বীকার করেছেন যে আপনি তাকে বেশ কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন টু গেট দ্য অ্যাওয়ার্ড। কি শুনছি বাবা? তুমি আমাকে কোথায় নিয়ে চলেছো? আরও অনেক প্রমাণ আছে কুন্তলবাবু। আনন্দমোহন সেন হয়তো তার মেয়ের দিকে তাকিয়ে এই লোকটাকে ক্ষমা করে দিতে পারতেন। টাকা পয়সা সম্পত্তি এইসবের প্রতি তার তেমন আসক্তি ছিল না। আনন্দবাবুর পূর্বপুরুষরা 100 বছর ধরে এলাহাবাদে বসবাস করছেন। নাম যশ অর্থ প্রতিপত্তি সবই ছিল তাদের। একবার এক লখনৌর নবাব এলাহাবাদে এসে অসুস্থ হয়ে পড়েন। বাঁচার কোনো আশাই ছিল না। আর আনন্দমোহন বাবুর বাবা ছিলেন ডাক্তার। তার চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। সেই কৃতজ্ঞতা স্বরূপ নবাব বাহাদুর তাকে একটা মহামূল্যবান হিরে উপহার দিয়েছিলেন। এই লোকটা সেই জিনিসটাও চুরি করে নিয়ে পালিয়ে এলেন। এই কারণে আনন্দমোহন বাবু খুব রেগে যান। উনি চেয়েছিলেন এই লোকটার মুখোশ খুলে দিতে। বাবা অসুস্থতার সময় আমাকে সব কিছু বলেছিলেন। আর বাবার মৃত্যুর পরে আমি অ্যাডভোকেট বাবুর সাথে যোগাযোগ করি। ইতিমধ্যে অবশ্য আমি আমার বোনের সাথে মানে রানুর সাথে ফোনে যোগাযোগ করতে শুরু করে দিয়েছিলাম। মুখোশের আড়ালে থাকা ওই লোকটার মুখোশ খুলে দিতে আমার বোনও আমাকে সাহায্য করেছিল। তাহলে কি আমায় অ্যারেস্ট করা হবে? না না, ওই পথে আমি যাব না। আমি আপনার এমন অবস্থা করব যে আপনি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন না। দেশের মানুষ জানুক যে একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক আসলে একটা ক্রিমিনাল। কিন্তু আমাকে তো আমার কর্তব্য পালন করতেই হবে, যেহেতু ওনার নামে এফআইআর করা আছে। কথায় বলে ক্রাইম ডাজ নট পে। এটা আপনার ডিউটি, আপনি আপনার ডিউটি করুন। আমি আমার বোনের সাথে দেখা করেই চলে যাব। আচ্ছা, ওর ঘরটা যদি একটু দেখিয়ে দেন। হ্যাঁ, চলুন। মা, মা দেখো কে এসেছেন। মা, 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 ও মা, ও মা, মা।
পাঠাও।